বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কতটা অত্যাচার চলছে, কতটা নির্মম হতে পারে, সীমারেখা কতটা ক্রস করেছে। বাংলাদেশ থেকে 9 জন সংখ্যালঘু ভারতে পালিয়ে এসেছে। তারপর পুলিশের হাতে ধরা পড়ার পর তাদের অভিজ্ঞতা শুনিয়েছেন। এই অত্যাচারের কথা শুনলে আপনিও আঁতকে উঠবেন। এই 9 জন বাংলাদেশি সংখ্যালঘু বলছেন, প্রয়োজনে ভারতের জেলে থাকবো, তবুও বাংলাদেশে আর যাব না। সমস্ত কিছু ছেড়ে চলে এসেছেন। আর তাদের উপর কতটা নির্মম অত্যাচার চলছে শুনুন। এই বাংলাদেশি 9 জন সংখ্যালঘু ভারতে এসে কি বলছেন। ত্রিপুরা রাজ্যে এসে তারা ধরা পড়ার পর সাংবাদিকের সামনে তাদের বক্তব্যটা একবার শুনুন, তাদের মতামতটা। তারপর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে আমরা জানতে চাই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার আমরা এতদিন শুনে আসছিলাম, দেখে আসছিলাম, এবার তাদের মুখেই সে অত্যাচারের ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনুন। সত্য ঘটনা হয় না, ঠিক আছে না মনে? আমরা বাড়ি বাংলাদেশ। আচ্ছা, আপনারা ভারত থেকে লিখেছে? ভারতে আইসি তখন আমরা মুসলমানরা যখন কাছে রাখতে পারতেছি না, যে অবস্থা আমরা এই শহরে বন্ধুরা করলে আমরা করতে না ডাকলে মান মারে মেয়ে ছেলে চলাফেরা করতেই না। কারণ কি করবো, দেশও একটা মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছে, আমি কিশোরগঞ্জ গাড়িও পাইতে না, এবার গাইলায় মারতে হয়, ধরতে হয়, এসব করে নিয়ে দেওয়া পয়সা দেয় না। আমার কি উচিত জায়গায় দেয় না, কেউ আছে কইতেও পারি না, কইলেও সমস্যা। হ্যাঁ, তারপরে বাচ্চা ঠিক আছে কেন গেলে গিয়া আপনি কি গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি দোলপুর, মানে বাংলাদেশের দোলপুর। জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য আমরা এবার যত ডাক্তার পাই না চেক করবো, আয়োজন করে আমরা মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না, আমি এখানে থাকবো। মানে আমরা যদি আমার রাহুল আমি থাকবো না হলে আমি জেল করে তৈরি আমি আমি আর বাড়ি যেতাম আপনারা পরিবার নিয়ে আয় বলছি, আমার মা বাপ লিয়া, আমার মেয়ে ছেলে লিয়া, সব নিয়ে আয় বলছি। আমরা এরকম গরিব মানুষের জন্য আর কি, গরিব মানুষের কোনো কষ্ট পাইছে না। রাস্তাঘাট নাই, শুনছি সব রাস্তাঘাট বন্ধ, ঠিক আছে বেরো নাই। তখন আমরা রাস্তাঘাট যেতে পারি না, লুয়াইয়া সুরেলাম সারা জঙ্গল ভাড়িয়া এই দিকটা আসছি, শ্রীমঙ্গলের দিকটা কি কোনো রাস্তা না রাত করে আসছি। মেয়ে ছেলে লইয়া খাওয়া খাওয়া দাওয়া নাই একবারে। কবে আছেন আপনারা? এই কালকে ভর্তিছি, কালকে ভর্তি আজকে আপনার কাছে আপনারা যে ট্রেনে আছেন, যে কই যেতেন আসলেন আপনারা? আচ্ছা, কমলপুর থেকে আছেন? কমলপুর থেকে আসছে, একটা গাড়ি পাইছি, মানে গাড়ি পাই রেট পাইছি, আম্পার পাইছি, আম্পারের থেকে যেমন সেই চলবে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবে লেগেছে? ভালো থাকবো লেগেছে, আমরা যাইতাম না, আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেন যেতাম না, কাজ যেতাম না, যাই খুঁজে তা করবেন, আমরা যেতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, আধা বাংলা বিচ্ছে রয়েছে, বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জামা কেউ কিনে না, কি করবো নিজে ভাই আইসি একটা বিধার ভাই না, একদিন আছে কিন্তু কইলে পারে আমার কথা ঠিক থাকে না, তারা যদি আমরা মারে একদিনের কাছে গেলে বাদে মারলো সত্য ঘটনা হয় না। ঠিক আছে না মনে? আমরা বাড়ি বাংলাদেশ। আচ্ছা, শুনলেন তো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বাংলাদেশে তাদের উপর কতটা নিপীড়ন অত্যাচার চালাচ্ছে ডাক্তার ইউনূসের অপদার্থরা। তারা উপদেষ্টার পদ নিয়েছে, অর্থাৎ সংখ্যালঘুদের উপর নিপীড়ন অত্যাচারের সীমা ক্রস করেছে। বাংলাদেশ থেকে সমস্ত সম্পত্তি ফেলে রেখে ভয়ে ছেলে মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে ভারতে, ত্রিপুরায়। বলছেন, আমরা ভারতে থাকতে চাই, প্রয়োজনে আমাদের মেরে ফেলুন, আমাদের জেলে ঢুকিয়ে দিন, তবুও ভারত ছেড়ে যাব না। অর্থাৎ বাংলাদেশে তাদের উপর কতটা ঝড় বইছে তাদের উপর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে আসার পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নিপীড়ন, যে অত্যাচার চলছে, তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তাদের এই 9 জন যে পালিয়ে এসেছেন, কেন এসেছেন,
কেন পিতৃ সম্পত্তি, কেন নিজের এই বাড়ি ঘর সমস্ত কিছু সম্পত্তি ফেলে রেখে আসতে বাধ্য হয়েছেন শুনতে পেলেন। এরপর কি কোনো বাংলাদেশিকে আপনারা সুযোগ দেবেন ভারতে? যেভাবে সেখানে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর নির্যাতন কতটা চলছে, গাড়ি চালাতে গেলে বলছেন গাড়ি রিজার্ভ করে নিয়ে যাচ্ছে, তারপর বলছে কিসের টাকা, কে টাকা দেবে? ভাবুন একবার, ধান চাষ করছে, ধান তুলে নিয়ে যাচ্ছে, বলছে আমাদের ধান আমরা নিয়ে যাব। মাছ চাষ করছে পুকুরে, মাছ তুলে নিয়ে যাচ্ছে, বলছে আমাদের মাছ আমরা নিয়ে যাব। কিসের টাকা, কার পুকুর? ভাবুন একবার সংখ্যালঘুদের পরিস্থিতি। ঘরে ঢুকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, নারীদের নির্যাতন করছে। আর কি দেখার বাকি আছে? এরপরও কি বাংলাদেশের বিরুদ্ধে আওয়াজ তুলবেন না? এরপরও কি চুপ থাকার কথা? এরপরও কি অবৈধভাবে বাংলাদেশিদের সুযোগ দেবেন? এরপরও কি ভারতে আসার জন্য, অনুপ্রবেশের জন্য সুযোগ দিয়ে দেবেন আপনারা? আপনারা ভাবুন এই সংখ্যালঘুদের কথা, ভাবুন হিন্দুদের কথা, ভাবুন একবার বাংলাদেশে আমাদের যে রক্ত বইছে, আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, যাদের বাড়ি ঘর ছিল, আমরা যারা সেখান থেকে এসেছিলাম 1971-এর আগে, আমাদেরকে যারা পিটিয়ে পাকিস্তানিরা পাঠিয়েছিল, যে অত্যাচার করেছিল, তার থেকেও খারাপ অবস্থা চলছে বাংলাদেশে বর্তমানে। কি বলবেন? আজ রাজ্যে আসছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নিশ্চয় করে বাংলাদেশের এই কথাগুলো, বাংলাদেশের এই সমস্যা সমাধানের জন্য। ত্রিপুরার 3 দিকে যেহেতু বাংলাদেশ রয়েছে এবং বাংলাদেশ যে হুমকি দিয়েছে ভারতকে 4 দিনের মধ্যে পূর্ব কলকাতা সহ ভারত আক্রমণ করে নেবে, তার জবাব নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে দাঁড়িয়ে বাংলাদেশিদের উদ্দেশ্যে দেবেন। এবং ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, বাংলাদেশিদের জন্য রীতিমতো চিন্তা, আতঙ্ক বিরাজ করছে, সেখান থেকেও নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা দিয়ে যাবেন। এবং এই সংখ্যালঘুর বক্তব্য শোনার পর আপনি বুঝতে পারছেন তো কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছে তারা? জানাবেন আপনার মতামত কমেন্ট বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।